তোমরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। ভালো আছি, আলহামদুলিল্লাহ স্যার ভালো। থ্যাংক ইউ। আমিও ভালো আছি। আর আমরা প্রথম ক্লাসে করেছি, আজকে সেকেন্ড ক্লাস আমরা শুরু করি। প্রথম ক্লাস কতদূর পর্যন্ত করেছিলাম আমরা, মনে আছে? মনে নাই, এখন আমরা আবার দেখব, তাহলেই মনে হয়ে যাবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, অনলাইন ক্লাস, কেমিস্ট্রি 65913 প্রথম সেমিস্টার। আজকে ক্লাস হলো 2 নম্বর বা দ্বিতীয় ক্লাস। আমরা শুরু করি। মিশ্রণ কাকে বলা হয় জানা আছে তোমাদের? মিশ্রণ কাকে বলে জানা আছে তোমাদের? দ্রব্যে যখন দ্রাবক এবং দ্রব্যে যখন দ্রবীভূত হয় তখন দ্রবীভূত ছাড়া হবে না। যেমন হলো বালি আর লবণ যদি মিক্সড করি, সেটা কি মিশ্রণ হবে না? হ্যাঁ হবে। তাহলে ওটাও তো, ওখানে তো দ্রবণ হচ্ছে না, তাহলে ওটাও আমাদের মিশ্রণ। তাহলে মিশ্রণের সংজ্ঞা একটু মডিফাই করতে হবে। আমরা দেখি মিশ্রণের সংজ্ঞা। দুই বা ততোধিক, তার মানে কি সর্বনিম্ন দুইটা পদার্থ থাকতে হবে। দুইয়ের অধিক থাকতে পারে, মিনিমাম দুইটা। দুই বা ততোধিক পদার্থকে একত্রে মিশালে তারা যদি নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে, তাহলে উক্ত পরিবেশ বা সমাবেশকে মিশ্রণ বলে। এখন পরিবেশ আর সমাবেশ, এই শব্দ দুটো আমরা একটু জেনে নিই। পরিবেশ বলতে আমরা কি বুঝি? আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে পরিবেশ। সমাবেশ যেমন একটা ইসলামিক জালসা হচ্ছে, তাহলে অনেকগুলো মানুষ একসাথে মিলিত হয়েছে, তাহলে ওটা সমাবেশ। তাহলে ওই মানুষগুলোর চারিপাশে যেটা আছে ওটাও তো একটা পরিবেশ। তার মানে পরিবেশও যা, সমাবেশও তা। পরিবেশকে আমরা ইন্ডিকেট করতেছি যে আমাদের এখানে গাছরা সবই আছে, সবই বোঝায়। সমাবেশ বলতে আমরা শুধু মানুষকে বোঝাই। তাহলে পরিবেশ কিন্তু ওইখানেও একটা ধর্মীয় পরিবেশ, তাহলে ওখানে অনেকগুলো মানুষের সমাবেত হওয়া। তাহলে পরিবেশ বলতে আমরা বোঝাচ্ছি অনেকগুলো মানুষ বা অনেকগুলো পদার্থ একসাথে থাকা। সেটা দুইটাও হতে পারে, দুইয়ের অধিকও হতে পারে। দেখো আমরা তাহলে কি বললাম? দুই বা ততোধিক। যেমন আমরা লবণ আর পানি যদি একসাথে মিশাই, লবণ আর পানি যদি একসাথে মিশাই, আমরা যদি এখন মিশানোর পরে যদি তাপ দেই, তাহলে পানিটা বাষ্পীভূত হয়ে উড়ে চলে যাবে, লবণটা পড়ে থাকবে। বোঝা গেছে? লবণটা পড়ে থাকবে। তার মানে কি লবণের ধর্ম কিন্তু আর বিনষ্ট হয়েছিল না আগে, ফলে লবণই পাওয়া গেছে। পানি যদি আমরা ওটাকে যদি একটা নলের সাহায্যে আমরা লিপিক শীতকের সাহায্যে মাধ্যমে প্রবেশ করাতাম, তাহলে ওই পানিটাও কিন্তু ফিরে পাওয়া যেত। তার মানে কি লবণ আর পানি একসাথে মিক্সড হয়েছিল, কিন্তু এদের সাথে যুক্ত হয়নি। এরা কি করছে? পাশাপাশি অবস্থান করছিল। ঠিক আছে? তাহলে এটাই হলো তোমার কি মিশ্রণ। তাহলে সংজ্ঞাটা আরেকবার বলি। দুই বা ততোধিক পদার্থকে একত্রে মিশালে তারা যদি নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে, তাহলে উক্ত পরিবেশ বা সমাবেশকেই মিশ্রণ বলে। যেমন লবণ ও বালির মিশ্রণ, লবণ ও পানির মিশ্রণ ইত্যাদি হতে পারে। আমরা এখানে দুটো এক্সাম্পল রেখেছি। একটা হলো লবণ আর বালি, দুটোই আমাদের শুকনো অবস্থায় থাকে। আর একটা লবণ আর পানি, একটা শুকনো অবস্থা অর্থাৎ কঠিন অবস্থায় থাকে, আর একটা তোমার কি তরল অবস্থা। ঠিক আছে? তাহলে আমরা পরের অংশ দেখি, এবার কিছু চিত্র দেখি আমরা। এখানে দেখো লবণ পানির মধ্যে দেওয়া হচ্ছে চামচের সাহায্যে, গ্লাসের মধ্যে পানি রাখা আছে, তারপর সেটা লবণটাকে আমরা নাড়ানির সাহায্যে যদি নাড়ি, অর্থাৎ চামচ দিয়ে নাড়ানো হয়, তাহলে লবণটা কি দ্রবীভূত হবে। তার মানে এটা একটা মিশ্রণ, তাহলে এটা লবণ পানির মিশ্রণ। এই পাশে দেখো লবণ আর বালি একসাথে মিক্সড করা হয়েছে, এটাও কিন্তু মিশ্রণ। তাহলে দুইটা কি একই রকমের মিশ্রণ? দুইটা দুই রকম না? একটা তরল হয়েছে আর একটা কঠিন অবস্থায় আছে। মিশ্রণের প্রকার হলো আমাদের তাহলে দুই প্রকার। মিশ্রণ কত প্রকার তাহলে আমরা বলবো? দুই প্রকার। দুই প্রকার। কি কি মিশ্রণ জানা আছে? সমসত্ব আর অসমসত্ব মিশ্রণ। থ্যাংক ইউ। তাহলে আমরা বলবো আমরা সমসত্ব মিশ্রণ আর একটা অসমসত্ব। এখন সমসত্ব মিশ্রণ সংজ্ঞা কারো জানা আছে? যে মিশ্রণের উপাদান পদার্থগুলি বাহ্যিক, উচ্চারণ হবে বাহ্যিক। আচ্ছা বলো। বাহ্যিকভাবে পৃথক, অস্তিত্ব বোঝা যায় করা যায় না। না, পৃথক অস্তিত্ব বোঝা যায় না। করা যায় তো। লবণ আর পানি যদি আমরা লবণকে আর পানিকে যদি তাপ দেই, পানিটা চলে যাবে, পানিটা চলে গেলে আমাদের লবণ পড়ে থাকবে। পৃথক করা যায় তো।
তাহলে যাক আমরা সংজ্ঞাটা একটু দেখি। যে মিশ্রণে উপাদান পদার্থগুলির বাহ্যিক পৃথক অস্তিত্ব বোঝা যায় না, অর্থাৎ লবণ আর পানি যদি মিক্স করি আমরা, লবণও বোঝা যাবে না, পানিও বোঝা যাবে না, আর মিশ্রণের সকল জায়গায় পদার্থগুলির অনুপাত সমান হয়। তার মানে কি, একটা গ্লাসের মধ্যে যদি আমরা লবণ মিশাই পানির মধ্যে, তাহলে একটা ড্রপার দিয়ে যদি ওই নিচের দিক থেকে, অর্থাৎ গ্লাসের নিচের দিক থেকে যদি একটু হালকা মিশ্রণ যদি আমরা নিয়ে জিহ্বায় টেস্ট করি, যে স্বাদ পাবো, মাঝের অংশে যদি আমরা নেই একই রকমের স্বাদ পাবো, উপরের অংশেও একই স্বাদ পাবো। তার মানে কি, মিশ্রণের সকল জায়গায় অনুপাত সমান। তাহলে সেই মিশ্রণকে বলা হবে তোমার কি, সমসত্ব মিশ্রণ। যেমন চিনি আর পানি, এটাও আমাদের সমসত্ব মিশ্রণ। বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে এটা লবণ পানি মিশ্রণ আমরা একটু উদাহরণ দেখছি। অসমসত্ব মিশ্রণটা কি হবে? এখন লবণ আর বালি যদি একসাথে মিক্স করতে বলা হয় সমান করে, তুমি কি মিশাতে পারবে 1 কেজি লবণ আর 1 কেজি বালি? না, সমান হবে না। হবে না, কারণ কোথাও কম কোথাও বেশি হবে, কারণ এটা ছোট ছোট দানা, আমরা এতগুলো ছোট ছোট দানা একসাথে সমান করে মিশাতে পারবো না। তাহলে এটা হলো লবণ আর বালি বাহ্যিক পৃথক অস্তিত্ব, অর্থাৎ লবণের দানাগুলোও বোঝা যাবে, বালির দানাগুলোও আমরা খালি চোখে বুঝতে পারবো। এটাই হলো বাহ্যিক পৃথক অস্তিত্ব বোঝা যায়, আগেরটাতে যায় না, এটা থেকেই যায়। তাহলে আমরা সঙ্গে কি বলবো, যে মিশ্রণে উপাদান পদার্থগুলির বাহ্যিক পৃথক অস্তিত্ব বোঝা যায় এবং মিশ্রণের সকল জায়গায় পদার্থগুলির অনুপাত সমান হয় না। আগেরটাতে সমান হয়েছিল, এটা তো সমান হবে না, সেই মিশ্রণকেই অসমসত্ব মিশ্রণ বলে। যেমন লবণ আর বালির মিশ্রণ, লবণ আর চিনির মিশ্রণ, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ দুইটা পদার্থ যদি কঠিন অবস্থায় থাকে, সেই মিশ্রণ গুলাই হবে তোমার কি, অসমসত্ব মিশ্রণ। বোঝা গেছে? জি স্যার। কারো কোশ্চেন থাকলে কোশ্চেন এখানেই করে ফেলবা, তাহলে পরে মনে থাকবে কি না সেটা জানি না, তার জন্য সাথে সাথে প্রশ্ন করে ফেলবা। তাহলে নেক্সটে যাই। আবার আমরা মিশ্রণের প্রকারভেদের গুলো একটু দেখে নেই। এটা তো সমসত্ব মিশ্রণ বলে দিয়েছি আমরা, আর ডান দিকে এটা আমরা বলছি অসমসত্ব মিশ্রণ, তাই না? জি। এরপরে আমরা পড়ি দ্রবণ। আগে আমরা দেখলাম লবণ আর পানি এটা মিলে আমরা মিশ্রণ বলেছি। কোন মিশ্রণ? সমসত্ব মিশ্রণ। এই সমসত্ব মিশ্রণটা আবার দ্রবণও বলা যাবে, কিন্তু অসমসত্ব মিশ্রণকে দ্রবণ বলা যাবে না। বুঝা গেছে? তাহলে দ্রবণের সংজ্ঞা এখানে আমরা বলার আগে কিছু রেস্ট্রিকশন অর্থাৎ সীমাবদ্ধতা জেনে নিই। যেমন 30 ডিগ্রি, অর্থাৎ দ্রবণের ক্ষেত্রে তাপমাত্রা অবশ্যই এফেক্টিভ, তাপমাত্রা অবশ্যই উল্লেখ করতে হবে। যেমন 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা ধরে নিলাম 1 লিটার পানিতে 250 গ্রাম লবণ দ্রবীভূত হতে পারে সর্বোচ্চ। এখন যদি আমরা 250 গ্রামের জায়গায় 300 গ্রাম লবণ দেই 1 লিটার পানিতে, দ্রবীভূত হবে কি না? ঘন হবে। ঘন হবে। আমার কথাটা আরেকবার শোনো, আমি বলে দিলাম 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 লিটার পানিতে 250 গ্রাম সর্বোচ্চ লবণ দ্রবীভূত হতে পারে। এখন প্রশ্ন, আমি 250 গ্রামের জায়গায় 300 গ্রাম দিলাম, দ্রবীভূত হবে কি না? হবে। কিভাবে হবে বলো তো, একটু ব্যাখ্যা দাও। যতটুকু দ্রবীভূত হওয়ার দরকার ততটুকু হবে, আর বাদ বাকিগুলো ওইভাবেই থাকবে। খুব সুন্দর উত্তর হয়েছে, থ্যাংক ইউ। তার মানে কি 250 গ্রাম দ্রবীভূত হতে পারে, 250 গ্রাম দ্রবীভূত হয়ে যাবে, আর বাকি যে 50 গ্রাম বেশি মিক্স করা হয়েছিল মানে দেওয়া হয়েছিল সেটা নিচে তলানি হিসেবে পড়ে থাকবে। সুন্দর উত্তর। হ্যাঁ, তাহলে আমরা এখন যদি 250 গ্রামের জায়গায় আমরা যদি 200 গ্রাম চিনি লবণ দেই, দ্রবীভূত হবে কিনা? হবে। হবে। যদি 1 গ্রাম নেই তাও দ্রবীভূত হবে। 10 গ্রাম নেই, তাহলে 1 থেকে 250 পর্যন্ত এটাই আমাদের লিমিট, মানে কি সীমা, নির্দিষ্ট সীমা। 250 বেশি হবে না, আবার 1 থেকে 250 পর্যন্ত যে কোনোটা আমরা কম বেশি করতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা দ্রবণের সংজ্ঞাটা, এটা আমরা দ্রবণে আমরা দেখেছি আগে, সমসত্ব মিশ্রণ ওটাই দ্রবণ। তাহলে দ্রবণের সংজ্ঞাটা দেখি। একটি নির্দিষ্ট তাপমাত্রায় রাসায়নিক বিক্রিয়াহীন, এই কথাটা অবশ্যই উল্লেখ করতে হবে। যদি পানি আর লবণ রাসায়নিক বিক্রিয়া করে তাহলে কিন্তু দ্রবণ বলা যাবে না। তার মানে কি, ওই পদার্থগুলো, যে পদার্থগুলো দ্রবণে নেব সেই পদার্থগুলোর মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটা যাবে না, ঘটলে কিন্তু দ্রবণ হবে না। তাহলে একটি নির্দিষ্ট তাপমাত্রায় রাসায়নিক বিক্রিয়াহীন 2 বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণই হলো তোমার কি, দ্রবণ, যা উপাদান পদার্থ সমূহের আপেক্ষিক পরিমাণ ধীরে ধীরে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তন হতে পারে বা পরিবর্তন করা যেতে পারে, তাকে দ্রবণ। তার মানে কি বলছি, 1 থেকে 250 গ্রাম পর্যন্ত আমরা যে কোনো পরিমাণ আমরা কম বেশি করতে পারবো, কিন্তু 250 গ্রামে এক্সিড করতে পারবো না।
তাহলে এই 1 থেকে 250 পর্যন্ত এটা হলো নির্দিষ্ট সীমা, আর আমরা অটোমেটিক পরিবর্তনও হতে পারে, আমরা নিজেরাও করতে পারি। তাহলে সেই সমষ্টিগত মিশ্রণকে বলা হবে তোমার কি দ্রবণ। বোঝা কি গিয়েছে? জি স্যার। ওকে, তাহলে যেমন লবণ আর পানি দ্রবণ, আমরা একটু আগে উদাহরণটা সমষ্টিগত মিশ্রণের ক্ষেত্রে দেখেছি, ওই একই উদাহরণ। তাহলে নেক্সট যাই আমরা। তাহলে দ্রবণে দুইটা পদার্থ আছে, কি কি? একটা লবণ আর একটা কি পানি। বলো দেখি 250 গ্রাম লবণ বেশি নাকি 1 লিটার পানি বেশি, কোনটা বেশি? 1 লিটার পানি বেশি। 1 লিটার। থ্যাংক ইউ। তাহলে দ্রবণে যে পদার্থ কম পরিমাণে থাকে তাকে বলা হয় দ্রব, আর দ্রবণে যে পদার্থের পরিমাণ বেশি থাকে তাকে বলা হয় কি দ্রাবক। দ্রাবক। তাহলে লবণ আর পানি দ্রবণে দেখলাম লবণ কম থাকে তাই লবণ হবে দ্রব, এবং পানি বেশি থাকে তাই পানিকে বলা হচ্ছে কি দ্রাবক। বোঝা কি গেছে? হ্যাঁ, আমরা এই সংজ্ঞাগুলো আরেকবার দেখি নিচে দ্রব ও দ্রাবকের। দ্রবণে যে পদার্থ বেশি পরিমাণে থাকে তাকে দ্রাবক বলে, যেমন লবণ আর পানি দ্রবণে পানি বেশি থাকে কিন্তু লবণ কম থাকে, তাই এখানে পানি কি দ্রাবক। আবার এই পাশে দ্রবের সংজ্ঞা দেখো, ওই একই উদাহরণ আর কি। এই যে দ্রব হলো লবণ আর পানিটা হলো তোমার কি দ্রাবক। দ্রবের সংজ্ঞাটা আমরা আরেকবার এখানে দেখি, বলে দিয়েছি। দ্রবণে যে পদার্থ কম পরিমাণে থাকে তাকে দ্রব বলে, যেমন লবণ আর পানি দ্রবণে পানি বেশি থাকে কিন্তু লবণ কম থাকে, তাই এখানে লবণ হচ্ছে তোমার কি দ্রব, আর পানিটা হচ্ছে কি দ্রাবক। বোঝা গেছে? জি স্যার। তাহলে দ্রাবক সমান আমরা কি বলতে পারি? দ্রবণে যে পদার্থ বেশি পরিমাণে থাকে। দ্রাবক সমান সমান আমরা কি লিখতে পারি? দ্রবণ বিয়োগ দ্রব্য। না, দ্রব প্লাস দ্রাবক। দ্রবণ সমান দ্রব প্লাস দ্রাবক। আপনি তো উল্টা বলেছিলাম। আচ্ছা যাও, যদি বলে থাকি তাহলে ভুল হয়েছে, তাহলে ওই একই কথা। দ্রবণ সমান দ্রব প্লাস দ্রাবক, আর দ্রাবক সমান হবে দ্রবণ প্লাস দ্রব, একই কথা। ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে এসে আমরা দ্রবণের প্রকারভেদ। দ্রবণের অনেকগুলো প্রকার আছে। দ্রব দ্রাবকের প্রকৃতির উপর ভিত্তি করে দ্রবণ কয়েক প্রকার হতে পারে, আমরা দেখিনি একটা একটা করে। যেমন আমরা কিছু উদাহরণ দেখি। এখানে আমরা দেখলাম দ্রব হলো কঠিন, পানিটা হলো তরল, পানিটা হলো এখানে দ্রবক। তাহলে তরল পদার্থের মধ্যে কঠিন পদার্থের দ্রবণ, তার মানে কি দ্রব কঠিন, দ্রাবক তরল। এই যে দ্রব কঠিন, দ্রাবক তরল, তাহলে এটা একটা দ্রবণ। এবার দেখো এখানে এখানে কি কি আছে দেখো। ব্রোমিন হলো বাদামি বর্ণের তরল পদার্থ, আর পানিটা হলো তোমার কি বর্ণহীন তরল পদার্থ। তাহলে এই ব্রোমিন যদি পানির মধ্যে দেওয়া হয় তাহলে সেখানেও দ্রবণ হবে। তাহলে ব্রোমিন হলো তরল, দ্রাবক পানি, এটাও হলো তরল। তাই তরল পদার্থের মধ্যে তরল পদার্থের দ্রবণ। বুঝা গেছে? এবার আরসি বা কোকা কোলা বা পেপসি ইত্যাদি খেয়ে থাকি আমরা, তাহলে এই পানীয়গুলো কি আছে? কার্বন ডাই অক্সাইড চাপ প্রয়োগ করে পানির মধ্যে তরলীভূত করা আছে। তাহলে কার্বন ডাই অক্সাইড কি গ্যাসীয় পদার্থ, আর পানিটা হলো তরল পদার্থ। তাহলে আমরা বলতে পারি দ্রব হলো গ্যাস, দ্রাবক হলো তোমার কি তরল। বুঝা গেছে? তারপরে আরো কিছু দেখি। এখানে দেখো আমরা কি আছে, এখানে দেখো প্যালাডিয়াম নামে একটা ধাতু আছে। এই ধাতুটা হাইড্রোজেন গ্যাস শোষণ করে। শোষণ মানে কি দ্রবীভূত হয়ে যায়। তাই হাইড্রোজেনটা গ্যাস, ধাতুটা হলো কঠিন। তাহলে কঠিন পদার্থের মধ্যে গ্যাসের দ্রবণ, তার মানে দ্রব গ্যাস, দ্রাবক কি কঠিন। এখানে দেখি আমরা সোনা দেখতে পাচ্ছি কিছু টুকরা আছে, এগুলা মার্কারির মধ্যে দ্রবীভূত আছে। মার্কারি একটা ধাতু, মার্কারি তরল, সোনাটা হলো কঠিন। তাহলে দ্রব তরল, দ্রাবক কি কঠিন। এখানে ডান দিকের উদাহরণটাতে দেখো, এখানে একটা অ্যানিমেশন দিয়ে দেখানো হচ্ছে। এই যে সোনাটা হলো কঠিন আর মার্কারিটা হলো কি তরল। তাহলে এই সোনার মধ্যে মার্কারিটা তোমার কি দ্রবীভূত হয়ে যাবে। তাহলে কঠিন পদার্থ হলো তোমার কি দ্রাবক, আর তরল পদার্থটা হচ্ছে তোমার কি দ্রবক। ওই একই উদাহরণ, এখানে অ্যানিমেশন দেওয়া হয়েছে, আর বাম দিকের মাঝেরটা হলো তোমার স্থির চিত্র দিয়ে দেখানো হয়েছে। আরো কিছু দেখি। এখানে দেখো এখানে কি আছে, হাইড্রোজেন ও নাইট্রোজেন গ্যাসীয় দ্রবণ। তার মানে কি হাইড্রোজেনটাও গ্যাস আবার নাইট্রোজেনটাও গ্যাস। তাহলে দুটা পদার্থ গ্যাসীয় পদার্থ। হাইড্রোজেন কম থাকে, নাইট্রোজেন বেশি থাকে। তাহলে কি গ্যাসীয় পদার্থের মধ্যে গ্যাসের কি দ্রবণ, অর্থাৎ দ্রব গ্যাস, দ্রাবক কি গ্যাস।
এই পাশে বেলুন ঢুকানো আছে, বাতাসের দ্রবণ। বাতাসে কি কি আছে পদার্থ? হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, তারপর আছে অক্সিজেন আছে, ইত্যাদি পদার্থ। ইত্যাদি পদার্থগুলোর মধ্যে তোমার কি দেখা যাচ্ছে? সবগুলোই গ্যাস। তার মানে কি নাইট্রোজেন থাকে 71 ভাগ আর বাকি পদার্থগুলো থাকে কম কম করে। তার মানে কি নাইট্রোজেন গ্যাসটা হলো এখানে দ্রাবক আর বাকি পদার্থগুলো হচ্ছে তোমার কি দ্রবক। এখানেও একই ব্যাপার, একই ঘটনা বলা হয়েছে এখানেও। ওই বাতাসের দ্রবণ মানে গ্যাস দ্রব, দ্রাবক গ্যাস। এখানে একটা দেখো পিতলের কলসি দেওয়া আছে। পিতলের কলসিতে কি কি আছে? কপার, জিঙ্ক, এই দুইটা ধাতু আছে। তাহলে কপারটা থাকে বেশি, জিঙ্ক থাকে কম। তাহলে দুইটাই কঠিন পদার্থ, কপারও কঠিন, জিঙ্কও কঠিন। তাহলে কঠিন পদার্থ হলো দ্রব, দ্রাবকও তোমার কি কঠিন পদার্থ। এই যে দ্রব কঠিন, দ্রাবকও কঠিন। এই পাশে একই উদাহরণ, এটা গ্লাস, ওইটা কলসি ছিল, একই রকম পিতলের গ্লাস, তামার 10টা। ডান দিকেরটাও একই উদাহরণ আমরা ব্যবহার করছি এখানে। তাহলে এখন আমরা ওই কথা যেগুলো উদাহরণ দেখলাম এগুলো এখন খালি ভাষায় আমরা বলবো। দ্রব কঠিন, দ্রাবক তরল। উদাহরণ পানিতে লবণ বা চিনির দ্রবণ। বোঝা গেছে? তারপরে আছে কি দ্রব ও দ্রাবক উভয় তরল, ব্রোমিনের জলীয় দ্রবণ দেখছি আমরা উদাহরণে। দ্রব গ্যাস, দ্রাবক তরল, তার মানে কি কোকা কোলার দ্রবণ দেখলাম একটু আগে সবই। দ্রব গ্যাস, দ্রাবক কঠিন, প্যালাডিয়াম ধাতুতে হাইড্রোজেন গ্যাসের দ্রবণ দেখেছি আমরা। দ্রব তরল, দ্রাবক কঠিন, তার মানে কি গোল্ড বা সোনার মধ্যে মার্কারির ধাতুর দ্রবণ। মার্কারি মানে Hg। দ্রব ও দ্রাবক উভয় গ্যাস, বায়ুর মিশ্রণে আমরা দেখলাম নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস। তাহলে বায়ুর মধ্যে যে দ্রবণটা সেটা হলো তোমার কি দ্রব ও দ্রাবক উভয় গ্যাস। দ্রব ও দ্রাবক উভয় কঠিন, কি কি আছে? পিতল ও পিতলের তামা ও দস্তার কঠিন ধাতু দ্রবণ। একটু আগে দেখলাম আমরা পিতলের কলসিতে কি দেখছি আমরা? তামা থাকে মানে কপার থাকে আর দস্তা, দুইটা ধাতু। তাহলে কপারও কঠিন, দস্তাও কঠিন, দুইটাই হলো কঠিন পদার্থের কি দ্রবণ। এবার ওই 7 প্রকারের দ্রবণ পড়া শেষ। আরো কিছু দ্রবণের মধ্যে যে দুইটা পদার্থ থাকে দ্রব ও দ্রাবক, এই দুইটার তাপমাত্রা, গাঢ়ত্ব তথা পরিমাণের উপর ভিত্তি করে দ্রবণকে আরো 3 ভাগে ভাগ করা হয়। এই ভাগগুলো আমরা এখন জানবো। জানা আছে কি কি দ্রবণ? এগুলো দ্রবণের প্রকার 3 প্রকার। সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ আর অতিরিক্ত। থ্যাংক ইউ, সুন্দর হয়েছে উত্তর। তার আমরা এখন ওইগুলোই জানবো, সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, অতিরিক্ত দ্রবণ। আমার উদাহরণটা সবসময় একটু মনে রাখবা যে আমার স্বাভাবিক অবস্থায় যদি আমি খেতে বসি তাহলে 100 গ্রাম চালের ভাত খেতে পারি। মনে রাখো কথার উদাহরণটা অনেক লাইফের শেষ পর্যন্ত কাজে লাগবে। আমি স্বাভাবিক অবস্থায় 100 গ্রামের চালের ভাত খেতে পারি। এখন আমি একদিন দেখলাম তরকারি ভালো হয়নি, আমি 80 গ্রামের চালের ভাত খেয়েছি, তাহলে আমার পেটে কি আরো কিছু পরিমাণ খেতে পারবো, তাই না? আরো 20 গ্রাম আমি খেতে পারবো। তাহলে আমার পেটের যে 80 গ্রাম চাল খাওয়ার পরে যে অবস্থা তাকে বলা হয় কি অসম্পৃক্ত অবস্থা। তার মানে কি যতগুলো খাওয়ার কথা তার চেয়ে কম খেয়েছি। এখন আমার 100 গ্রাম চালের ভাত স্বাভাবিক অবস্থায় খাওয়ার কথা, 100 গ্রাম চালের ভাতই যদি আমি খেয়ে থাকি তাহলে আমার পেটের যে অবস্থাটা হবে তাকে বলা হয় কি সম্পৃক্ত। বোঝা গেছে? অতিরিক্ত, মাঝে মাঝে আমরা আত্মীয় স্বজনের বাসায় গিয়ে থাকি, তখন দেখা যায় আত্মীয় স্বজনের অনুরোধে আরো কিছু পরিমাণ স্বাভাবিক যে 100 গ্রাম চালের ভাত খেতে পারি, মাঝে মাঝে দেখা যায় আরো কিছু একটু বেশি খেয়ে ফেলেছি, বা মাঝে মাঝে দেখা যায় তরকারি বা মাছ মাংস হলে আমরা একটু বেশি খেয়ে ফেলি, কি তাই না? জি। তাহলে ওই যে অবস্থাটা একটু বেশি খেয়েছি, ওই বেশি খাওয়াটার অবস্থাটাকে বলা হয় কি অতিরিক্ত। বুঝা গেছে? জি স্যার। তাহলে এখন সংজ্ঞাগুলো আমরা আর একটু ভাষায় বলবো, এগুলো উদাহরণ বললাম, আমরা ভাষায় বলবো এখন। সম্পৃক্ত দ্রবণ একটি নির্দিষ্ট, যেহেতু দ্রবণ সবসময় তাপমাত্রা উল্লেখ থাকতেই হবে, একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত থাকার কথা, তার মানে কি 100 গ্রাম আমি কথা বলেছি, ততগুলি দ্রব যদি দ্রবীভূত অবস্থায় থাকলে যে দ্রবণ হয়, তার মানে কি আমি 100 গ্রাম চালের ভাত খেতে পারি, 100 গ্রামই খেয়েছি, মানে যতগুলো খাওয়ার কথা ততগুলো খেয়ে ফেলেছি, তাহলে আমার পেটের যে অবস্থা তাকে সম্পৃক্ত। তাহলে এখানেও তাই, একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত থাকার কথা, ততগুলি দ্রবীভূত অবস্থায় থাকলে যে দ্রবণ হয়
তাকে সম্পৃক্ত দ্রবণ বলে। তার মানে কি, কোন দ্রব্যে যদি এমন পরিমাণ দ্রব্য দ্রবীভূত অবস্থায় থাকে যে আরো দ্রব্য যোগ করলে, এটা হটা হবে না, যোগ করলে দ্রবীভূত হয় না। তার মানে কি, ওখানে 100 গ্রাম আগে থেকে দ্রবীভূত হয়ে আছে, আর দ্রবীভূত হবে না, তাকে বলা হয় তোমার কি সম্পৃক্ত দ্রবণ। বুঝা গেছে? কার কোশ্চেন? বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে নেক্সট আমরা এবার অসম্পৃক্ত করব। অসম্পৃক্ত কি বললাম? খেতে পারি 100 গ্রাম কিন্তু খেয়েছি কম। তাহলে আমরা সম্পৃক্ত দ্রবণের উদাহরণটা দেখে নিই একটু। এই যে এখানে দেখো অনেকগুলো লবণ দেওয়া হয়েছে, এখানে দ্রবীভূত হয়ে গেছে, এখানে আর দ্রবীভূত হচ্ছে না। তার মানে কি, যতগুলো খাওয়ার কথা ঠিক ততগুলো খেয়ে ফেলেছে, আর দ্রবীভূত হচ্ছে না। তাহলে এই অবস্থাটাকে বলা হয় তোমার কি সম্পৃক্ত। এগুলো তলানি পড়ে থাকবে নিচে। বুঝা গেছে? তাহলে এইটাই হলো তোমার কি লবণ পানির সম্পৃক্ত দ্রবণ। ক্লিয়ার? এবার আসি আমরা অসম্পৃক্ত। একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রাবকের সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকার কথা তার চেয়ে কম পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকলে যে দ্রবণ হয় তাকে অসম্পৃক্ত দ্রবণ। যাদের শব্দ হচ্ছে তারা একটু মিউট করে রাখো, পরে আবার আনমিউট করো। হ্যাঁ, একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকার কথা তার চেয়ে কম পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকলে, তার মানে কি, আমি 100 গ্রাম চালের ভাত খেতে পারি স্বাভাবিক অবস্থায়, খেয়েছি 80 গ্রাম। তার মানে কি, আমার যতগুলো খাওয়ার কথা তার থেকে কম খেয়েছি। তাহলে সেই অবস্থাটাকে বলা হয় কি অসম্পৃক্ত দ্রবণ। তার মানে কি, আমার 80 গ্রাম খেয়েছি, আরো কিছু খেতে পারি। এই যে অর্থাৎ কোন দ্রবণে যদি এমন পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে যে আরো দ্রব্য যোগ করলে দ্রবীভূত হয়, তার মানে কি, ওটাতে যতগুলো দ্রবীভূত হওয়ার কথা ততগুলো দ্রবীভূত করা নাই, কম আছে, ফলে আরো কিছু দিলে দ্রবীভূত হতে পারে, সেই দ্রবণকে বলা হবে কি অসম্পৃক্ত দ্রবণ। বুঝা গেছে? জি স্যার। এরপরে আমরা পড়বো অতিপৃক্ত। অতিপৃক্ত আমরা কি বলেছি? বিশেষ কারণে কথা বলেছি, কিন্তু দেখো যে কিছু একটা কারণ থাকতে হবে। একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রাবকের সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকার কথা কোন কারণবশত, এই যে একটা কারণ কথা বলছি, একটা কজ থাকবে, কোন কারণবশত তার চেয়ে অধিক পরিমাণ দ্রব্য দ্রবীভূত অবস্থায় থাকলে যে দ্রবণ হয় তাকে অতিপৃক্ত। ওই যে বললাম যে আমি আত্মীয় বাসায় গেছি, আত্মীয়র অনুরোধে 100 গ্রাম খেতে পারি, আজ 5 গ্রাম চালের ভাত বেশি খেয়ে ফেলেছি বা আমাকে দিয়েছে, খেতে হয়েছে। তাহলে এই 5 গ্রামটাই হলো অতিরিক্ত, এই জন্যই সে দ্রবণকে বলা হচ্ছে তোমার কি অতিপৃক্ত দ্রবণ। বোঝা গেছে? জি স্যার। এখন প্রশ্ন হলো, 3টা টেস্ট টিউব আছে, তোমরা এখন উত্তর বলো দেখি, বলতে পারো কিনা। 3টা টেস্ট টিউব আছে, 3টাই লবণের দ্রবণ পানির মধ্যে। 3টা 3 রকম দ্রবণ, একটা সম্পৃক্ত, একটা অসম্পৃক্ত, আর একটা অতিপৃক্ত। আমার প্রশ্ন হলো, আমরা কি করে চিনতে পারবো যে কোন টেস্ট টিউবে কোন প্রকারের দ্রবণ আছে? বলতে পারবে কি? গেস করো, চেষ্টা করো। আমার কথা বোঝা গেছে? স্যার দ্রব্যের পরিমাণ দেখে। দ্রব্য তো দ্রবীভূত হয়ে গেছে, কি করে দেখবো? দেখতে তো পাচ্ছি না। যেটাতে সম্পূর্ণ দ্রবীভূত হয়েছে ওটা হলো সম্পৃক্ত, আর যেটাতে কোনটাতেই দ্রবীভূত অবস্থায় নাই, মানে নিচে তলানি নাই, সবগুলোই দ্রবণ হয়ে আছে, কিন্তু 3টা 3 রকমের দ্রবণ, একটা সম্পৃক্ত, একটা অসম্পৃক্ত, আর একটা অতিপৃক্ত। আমার এখন চিহ্নিত করতে হবে কোনটা সম্পৃক্ত দ্রবণ, কোনটা অসম্পৃক্ত দ্রবণ, আর কোনটা অতিপৃক্ত দ্রবণ। তাহলে দ্রাবকের পরিমাণ দেখে। দ্রাবক তো বুঝতে পারছিস না তো, ওটা দ্রবণ হলে তো দেখা যাবে কি? দেখা যাবে না তো। টেস্ট করব। টেস্ট করবা, জিহ্বা দিয়ে কি অ্যাকুরেট কি আইডিয়া করা যাবে? মনে করো লবণ আর চিনি দিয়ে খাওয়া যায়, মনে করো এমন একটা পদার্থ দেওয়া আছে যেটা মুখে দেওয়া যাবে না, তখন কি দিয়ে টেস্ট করবা? তখন কি যাবে? যাবে না তো। খালি জিহ্বা দিয়ে সবকিছু পরীক্ষা করা যাবে না। ল্যাবে কখনোই কোনো জিনিস মুখ দিয়ে স্পর্শ করা যাবে না, এজন্য সবসময় খেয়াল রাখতে হবে। তাহলে এখন করতে হবে, যেহেতু আমরা বলেছি লবণ ও পানি দ্রবণ, তাই বাইরে থেকে 2 থেকে 3 দানা লবণ নিতে হবে। নিয়ে প্রথম টেস্ট টিউব দিয়ে যদি ঝাঁকানো হয়, যদি দেখা যায় যে ঝাঁকানোর ফলে দ্রবীভূত হয়ে গেছে, তার মানে কি ওই টেস্ট টিউবে কম ছিল লবণ দ্রবীভূত, তার জন্য অসম্পৃক্ত। থ্যাংক ইউ, অসম্পৃক্ত। আবার 2 থেকে 3 দানা আরেকটা টেস্ট টিউবে দিলাম, ঝাঁকানোর ফলে দেখা যাচ্ছে ওই 3 দানা নিচেই তলানি পড়ে আছে, তার মানে কি অবস্থা? অতিপৃক্ত। সম্পৃক্ত। সম্পৃক্ত।
কারণ কি ও যতগুলো দ্রবীভূত হওয়ার কথা আগেই দ্রবীভূত হয়ে গেছে, এই বাইরে থেকে দিলাম সেগুলো দ্রবীভূত হলো না, সেই জন্য সেই দ্রবণকে আচ্ছা। বলা আছে সম্পৃক্ত। আর বাকিটা তো অতিরিক্ত আচ্ছা। বোঝা যাচ্ছে তাই না? তাহলে অতিরিক্ত হলে আবার 2 থেকে 3 দানা অপর টেস্ট টিউবে নেব, নিয়ে ঝাঁকাবো, ঝাঁকানোর ফলে দেখা যাবে নিয়েছিলাম 2 থেকে 3 দানা হয়ে গেছে 7-8 দানা বা 5-6 দানা হয়ে গেছে। তার মানে কি ওই যে কোন কারণবশত আচ্ছা। যেটা দ্রবীভূত ছিল অতিরিক্ত। সেটা এখন অধক্ষিপ্ত হয়ে যাবে। যে কারণের জন্য বেশি দ্রবীভূত ছিল যে কয়েক দানা সেটা কি অধক্ষিপ্ত হবে, সেটাই বলতে হবে তখন অতিরিক্ত দ্রবণ। বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট যাই। এবার অসম্পৃক্ত দ্রবণের কিছু চিত্র দেখানো হয়েছে। দেখো এখানে লবণ দিয়েছি, দ্রবীভূত হচ্ছে, এখানে কিছু হয়ে গেছে, এখান থেকে সম্পূর্ণ দ্রবীভূত হয়ে গেছে, এখানে আরো দিলে দ্রবীভূত হবে, তাই একে বলা হচ্ছে তোমার কি অসম্পৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত। আর অতিপৃক্তর মধ্যে দেখো এখানে দিয়েছি বেশি, এখানে দিয়েছি আর দ্রবীভূত হচ্ছে না, কিন্তু কিছু পরিমাণে, এখানে এইটা আসলে অ্যাকুরেট ফিগার হয়নি, কিছু পরিমাণে দ্রবীভূত হয়ে গেছে বেশি, তাহলে এই ধরনের দ্রবণকে বলা হয় তোমার কি সুপার স্যাচুরেটেড সলিউশন, মানে অতিপৃক্ত, যদি অ্যাকুরেট ফিগার এটা দেখানো সম্ভব হয়নি। বুঝা গেছে? এরপরে আমরা পড়বো দ্রাব্যতা। দ্রাব্যতা, দ্রাব্যতা মানে এখানে দ্রবের পরিমাণটা আমাদের যে একটা সংখ্যা পাবো সেটাই হবে দ্রাব্যতা। তবে এখানে কিছু কন্ডিশন, দ্রাবকের পরিমাণ অবশ্যই 100 গ্রাম হতে হবে, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো যে এখানে নির্দিষ্ট তাপমাত্রা থাকতে হবে। তাহলে আমরা দ্রবের এবং সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে হবে। আমরা সংজ্ঞাটা দেখি, কোন নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম নির্দিষ্ট কোন দ্রাবককে সম্পৃক্ত করতে কোন দ্রবের যে পরিমাণ প্রয়োজন হয়, সাপোজ আমরা 100 গ্রাম আমরা পানি নিয়েছি একটা মনে করো একটা গ্লাসের মধ্যে, এই 100 গ্রাম পানির তাপমাত্রা ধরে নিলাম 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এখানে আমাদের লবণ দ্রবীভূত হয় পানির মধ্যে, এটা সবাই আমরা স্বাভাবিক অবস্থায় জানি। এখন এই 100 গ্রাম পানিকে সম্পৃক্ত করতে খাবার লবণের যতটুকু পরিমাণ প্রয়োজন, লবণের সেই পরিমাণটাকেই বলা হবে তোমার কি দ্রাব্যতা। বোঝা গেছে কিনা যায়নি? জি স্যার। আমি আবার বলি, একটা গ্লাসের মধ্যে 100 গ্রাম পানি নিয়েছি, তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, থার্মোমিটার দিয়ে মেপে দেখছি। এখন এই 100 গ্রাম পানিকে খাবার লবণ দিয়ে সম্পৃক্ত করতে হবে, খাবার লবণ দিয়ে সম্পৃক্ত করব। সম্পৃক্ত করতে আমাদের যতটুকু লবণের বা খাবার লবণের প্রয়োজন হবে সেই লবণের পরিমাণকেই বলা হবে তোমার কি ওই তাপমাত্রায় দ্রাব্যতা, যে তাপমাত্রা আমরা থার্মোমিটার দিয়ে পরিমাপ করেছি। বোঝা গেছে? দ্রাব্যতার গাণিতিক সমীকরণ প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আমরা দেখি, ধরে নিলাম বাট মনে করি T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোন দ্রবের, এই দ্রবের পরিমাণ কিন্তু স্মল m গ্রাম, কোন দ্রাবকে দ্রবীভূত হয়ে ক্যাপিটাল M গ্রাম সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। তাহলে সম্পৃক্ত দ্রবণ মানেই দ্রবণের পরিমাণটা হচ্ছে ক্যাপিটাল M আর দ্রবের পরিমাণটা হচ্ছে স্মল m। তাহলে আমরা জানি দ্রব প্লাস দ্রাবক সমান সমান কি দ্রবণ। এখানে যেহেতু সম্পৃক্ত দ্রবণ তাই আমরা কথাটা লিখছি সম্পৃক্ত দ্রবণ। দ্রবের পরিমাণ স্মল m গ্রাম, দ্রাবকের পরিমাণ নাই, সম্পৃক্ত দ্রবণ কত m গ্রাম, তাহলে দ্রাবক সমান আমরা লিখতে পারি ক্যাপিটাল M মাইনাস স্মল m ব্র্যাকেটে কি গ্রাম। বোঝা গেছে? এটা গাণিতিক টার্ম। এরপরে আমরা ঐকিক নিয়মে লিখব। তাহলে ক্যাপিটাল M মাইনাস স্মল m, এত গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রবের পরিমাণ কতটুকু প্রয়োজন হয়? স্মল m গ্রাম দ্রব। তাহলে 1 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে কম দরকার হবে, কমের মানটা হবে কত? স্মল m ভাগ ক্যাপিটাল M মাইনাস স্মল m। তাহলে দ্রাবকের পরিমাণ কত ছিল আমাদের সংজ্ঞায়? 100 গ্রাম। তাহলে 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে দরকার হবে কি বেশি এলে গুণ স্মল m ভাগ ক্যাপিটাল M মাইনাস স্মল m ইনটু 100। তাহলে 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রবের যে পরিমাণ প্রয়োজন তাকেই বলছি আমরা কি দ্রাব্যতা। সুতরাং দ্রাব্যতার সংজ্ঞা অনুসারে লিখতে পারি দ্রাব্যতা প্রতীক S, ক্যাপিটাল S, এই S তে সলিবিলিটি মানে কি দ্রাব্যতা। তার দ্রাব্যতা সমান লেখা যায় স্মল m ভাগ ক্যাপিটাল M মাইনাস স্মল m ইনটু 100। এই উপরেও m নিচেও m, মানে উপরের m এর একক গ্রাম, এটার একক গ্রাম, গ্রাম কেটে গেলে দ্রাব্যতার কোনো একক থাকে না। সুতরাং দ্রাব্যতা একটি সংখ্যা মাত্র,
কোনো একক হবে না। বোঝা গেছে? এটাই হলো দ্রাব্যতার গাণিতিক সমীকরণ। 3 মার্কের কোশ্চেন থাকতে পারে। এখন প্রশ্ন তোমাদের, এই প্রশ্নটার উত্তর তোমরা এখন আমাকে অবশ্যই বলবে যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে খাবার লবণের দ্রাব্যতা 36, ব্যাখ্যা করো বা বলো। এটা দ্বারা তোমরা কি বলতে পারবে? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানিতে, না 36 এর অর্থ হলো যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানিতে সম্পৃক্ত করতে খাবার লবণের প্রয়োজন হয় 36 গ্রাম। থ্যাংক ইউ, সুন্দর হয়েছে উত্তর। তুমি এর আগে ক্লাস করছিলে নাকি? আমি এর আগে করছিলাম। যাও, তুমি তাহলে বলতে পারছো তোমার পড়াটা অনেক সার্থক হয়েছে বা ক্লাস করাটা। থ্যাংক ইউ। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে খাবার লবণের দ্রাব্যতা 36 এর অর্থই হলো যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম পানিকে সম্পৃক্ত করতে খাবার লবণের 36 গ্রাম প্রয়োজন। দেখো আমরা ওইটাই লিখবো এখন। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে খাবার লবণের দ্রাব্যতা 36 এর অর্থ হলো যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম পানিকে সম্পৃক্ত করতে খাবার লবণের 36 গ্রাম প্রয়োজন। সুন্দর উত্তর হয়েছে, থ্যাংক ইউ। আজকে প্রায় সময় আছে, আর কিছু সময় আছে, আমরা আজকে আর করতেছি না, আগামী দিনে আমরা ক্লাস বাকি অংশ করব না, ঠিক আছে? ঠিক আছে স্যার। এখন